এ তো হলো মনের গঠনগত বৈশিষ্ট্য, কিন্তু আমাদের মন কাজ করে কিভাবে সেটা বোঝার আগে চলুন আরেকটি সিনেমার গল্পে চলে আসি। সিনেমাটির নাম আমিষ। সেখানে দেখানো হয়েছে প্রধান নারী চরিত্রটি তার অনিচ্ছা সত্ত্বেও সে নিজেই পরকীয়াতে লিপ্ত হয়ে পড়ে। তারপর সে ধীরে ধীরে এমন খাদ্য খেতে থাকে যা আমাদের সমাজে মোটেও গ্রহণযোগ্য নয়। অথচ সে নিজেও চায় না এরকম সম্পর্কে থাকতে কিংবা সমাজ নিষিদ্ধ খাবার দাবার খেতে, কিন্তু সে নিজেকে কিছুতেই সেটা বোঝাতে পারে না। বাস্তব ক্ষেত্রেও এমন বহু ঘটনা আমরা দেখতে পাই, যাতে আমাদের একটি মন অসামাজিক কোনো একটা কাজ করতে বারণ করে, তখনই অন্য একটা মন সেই কাজটা করতেই বেশি উৎসাহিত করে। অবশেষে হয় আমরা ভালো মনের কথা শুনে সমাজে ভালো নাগরিক হয়ে বেঁচে থাকি, নয়তো খারাপ মনের কথা শুনে সেই অসামাজিক কাজটি করে সমাজে কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াই। কেন এরকম করি? এখানেই চলে আসে মনের আসল রূপ, অর্থাৎ ওয়ার্কিং মাইন্ডের কনসেপ্ট বা কর্মমনের ধারণা। ডক্টর ফ্রয়েডের কনসেপ্ট অনুযায়ী আমাদের কর্মমন তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটির নাম অদোস, এর ইংরেজি নাম হলো ইড। দ্বিতীয় কর্মমনের নামটি হলো অহম, এর ইংরেজি নাম হলো ইগো। আর তৃতীয় কর্মমনের নামটি হলো অধিষ্ঠাতা, যার ইংরেজি নাম হলো সুপার ইগো। এই ইড, ইগো আর সুপার ইগো মানে অদস, অহম আর অধিষ্ঠাতা কিভাবে কাজ করে সেটা জানার আগে প্রবৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা করে নিলে ভালো হয়। আমাদের ভারতীয় দর্শন অনুযায়ী প্রবৃত্তিকে 6টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। কিন্তু ডক্টর ফ্রয়েড সমস্ত প্রবৃত্তিকে মোট দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমটির নাম হলো এরস, অর্থাৎ গঠনমূলক প্রবৃত্তি, এবং দ্বিতীয়টির নাম হলো ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট, অর্থাৎ ধ্বংসমূলক প্রবৃত্তি। একে মরণ প্রবৃত্তি বা ডেথ ইনস্টিংক্ট বলেও অভিহিত করা হয়। গঠনমূলক প্রবৃত্তি বা এরস এর পেছনে যে মানসিক শক্তি বা সাইকিক এনার্জি ক্রিয়াশীল, তাকে ডক্টর ফ্রয়েড লিবিডো বা কামশক্তি আখ্যায় অভিহিত করেছেন। একটি শিশু জন্মের পর মুহূর্ত হতেই কামক্রিয়াতে লিপ্ত হয়। এই কামক্রিয়া তার 5 বছর বয়স পর্যন্ত বজায় থাকে। এই সময়ে যদি সুষ্ঠুভাবে শিশুর কাম প্রবৃত্তির সঠিক বিকাশ না ঘটে, তাহলে পরবর্তী জীবনে সেই ব্যক্তি নানা বিকারগ্রস্ত বা অসামাজিক কর্মে লিপ্ত হতে দেখা যায়। শিশুর যৌন জীবন সম্পর্কে একটি আলাদা পর্ব করার ইচ্ছে রয়েছে, তাই এখানে এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। শুধু এটুকুই বলি যে যৌনতাকে ডক্টর ফ্রয়েড গঠনমূলক প্রবৃত্তি হিসেবে দেখেছেন। বাদবাকি সকল প্রবৃত্তিগুলিকে একসঙ্গে তিনি একটি শ্রেণীতে রেখেছেন, যার তিনি নাম দিয়েছেন ধ্বংসমূলক প্রবৃত্তি বা ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট। যেমন ধরুন, হঠাৎ আমার ইচ্ছে হলো আগুনে হাত দিতে। আমি জানি আগুনে হাত দিলে আমার হাতটি পুড়ে যাবে, তবু সেই কাজটি করতে ইচ্ছে হচ্ছে। মানে এই রকম মানসিক শক্তি যে প্রবৃত্তির জন্য কাজ করে সেটাকে বলা হয় ধ্বংসমূলক প্রবৃত্তি বা মরণ প্রবৃত্তি। গঠনমূলক প্রবৃত্তি হোক কিংবা ধ্বংসমূলক প্রবৃত্তি, এদের চাহিদা পূরণের জন্য মনকেই ক্রিয়াশীল হতে হয়। তাহলে কোন মন কি কাজ করে? অদস বা ইড সবসময় সুখী হতে চায়। তার কাছে সাময়িক আনন্দটাই প্রাধান্য পায়। ভবিষ্যতে তার পরিণতি কি হবে তা নিয়ে সে মাথা ঘামায় না। যেমন আগের উদাহরণটি থেকেই বলি, আগুনে হাত দিলে আমার হাতটি পুড়ে যাবে, তাতে নিজেরই ক্ষতি হবে। কিন্তু অদস এই নিয়ে চিন্তিত নয়। তার ইচ্ছে হচ্ছে আগুনে হাত দিতে, তাই সে সেটাই করবে। অর্থাৎ অদস যে সিদ্ধান্তকে মেনে চলে তাকে বলা হয় প্লেজার প্রিন্সিপাল। অদস ভবিষ্যৎ পরিণতির তোয়াক্কা করে না, সে ধ্বংসমূলক প্রবৃত্তির প্রতিনিধিত্ব করে। অহম বর্তমান পরিস্থিতিকে বিচার করে কার্য সম্পাদন করে। মূলত আমরা যা কিছু ক্রিয়া সম্পন্ন করি সেটা এই অহমের জন্য সম্পাদিত হয়, কেননা ক্রিয়াটি সবসময় বর্তমানে ক্রিয়াশীল ঘটে চলে। তাই মনের যাবতীয় কাজের দায়িত্ব এই অহম বা ইগোর ওপর। ব্যাপারটা একটু খটোমটো হয়ে গেল তো? বেশ, আবার আগের উদাহরণটি নেওয়া যাক। আমার ইচ্ছে হচ্ছে আগুনে হাত দেওয়ার, মানে অদস বা ইড চেষ্টা করছে আমি যাতে আগুনে হাতটা দিই, কিন্তু অদসের ক্ষমতা নেই এই কাজটি করার। এটি করার ক্ষমতা যার আছে সে হলো অহম বা ইগো।
এখন অদস এই অহমকে তার ইচ্ছেটা পূরণের জন্য বারবার প্ররোচিত করতে থাকবে। অহম এই সময় বিবেচনা করে দেখবে, যদি অদসের ইচ্ছে পূরণ করলে তার মানে স্বীয় ব্যক্তির কোনো ক্ষতি না হয়, তখনই অহম অদসের ইচ্ছেটা পূরণ করবে। যদি দেখে অদসের ইচ্ছে পূরণ করতে গেলে নিজের মানে স্বীয় ব্যক্তির ক্ষতি সাধন হচ্ছে, তাহলে অহম সেই ইচ্ছেটা পূরণ না করে তাকে অবদমন করে। মানে অহম সেই ইচ্ছেটাকে তখনকার মতো নির্গান মনে পাঠিয়ে দিয়ে অদসের চাহিদাকে দমিয়ে রাখে। কিন্তু অদস খুবই শক্তিশালী, সেই কারণে অহম অনেক সময় ঘুরপথে অদসের ইচ্ছে পূরণ করে তাকে শান্ত করিয়ে দেয়। যেমন ধরুন, আমি স্বপ্ন দেখলাম কেউ হয়তো আগুনে পুড়ে যাচ্ছে, কিংবা কাউকে হয়তো পুড়তে দেখছি না, কিন্তু কোথাও আগুন লেগে গেছে সেটা যেন দেখতে পারছি। অর্থাৎ আগুনে হাত দিয়ে আমি যে কষ্টটা পেতাম, ওই একই রকম কষ্ট অন্য কেউ পাচ্ছে, সেটা যেন আমি নিজের চোখে দেখছি। বা ওই রকম জ্বলজ্বলে আগুনের শিখাতে কিছু একটা পুড়ে ছাই হচ্ছে, এটা দেখতে পেয়ে আমার আনন্দ হচ্ছে। অর্থাৎ অদস যেভাবে আনন্দ পেতে চাইছিল, অহম সরাসরি সেটা না করে ঘুরপথে স্বপ্নের মাধ্যমে তাকে সেই আনন্দই উপভোগ করিয়ে তার চাহিদা পূরণ করলো। কিন্তু সবসময় অহম এই কাজটি করে উঠতে পারে না। আগেই বলেছি অদস খুবই শক্তিশালী, তাই কখনো কখনো অহম অদসের কাছে হার মেনে যায়। তখন অহম জেনে বুঝেই অদসের চাহিদা পূরণ করে এবং পরবর্তীকালে নিজেকে নানা বিপদের সামনে নিয়ে আসে। যেমন ধরুন, একটি স্টুডেন্ট পড়তে পড়তে তার অদস তাকে মোবাইলের শর্ট ভিডিও দেখতে বারবার প্ররোচিত করলো। অহম তাকে বারবার বোঝাতে লাগলো যে এখন পড়ার সময়, এখন ভিডিও দেখার সময় নয়। কিন্তু অদস বলল, মাত্র একটা ভিডিও দেখব। এইভাবে অহমকে বারবার পরিচিত করতে থাকায় একটা সময় অহম অদসের কাছে হার মেনে নেয় এবং একটি ভিডিও দেখার জন্য রাজি হয়ে যায়। কিন্তু একটা দেখার পর আরেকটা, আরেকটা দেখার পর আরেকটা, এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায় ভিডিও দেখতে দেখতে। অবশেষে যে কাজটি করার জন্য সে বসেছিল, সেই কাজটি পণ্ড হয়ে গেল। প্রকৃতপক্ষে ক্ষতি হলো তারই। অহম সবই জানতো, তবু সে অদসের কাছে হার মানল। এবার আসা যাক তৃতীয় কর্মমনের সম্পর্কে, যার নাম অধিশাস্তা বা সুপারিগো। এই অধিশাস্তা কিভাবে কাজ করে সেটা জানার আগে অদস আর অহমের সম্পর্কে আরেকটু ধারণা স্পষ্ট করে নিই। এতক্ষণ যে অদস আর অহম সম্পর্কে আলোচনা করলাম, তাই একটি শিশু যখন জন্মায় তখন তা আলাদা থাকে না। মানে তখন শিশুর মন কেবলমাত্র অদসের দ্বারা পরিচালিত হয়। শিশুর বাস্তব সম্পর্কে কোনো ধারণা থাকে না। আগুনে হাত দিলে কি হবে, কিংবা জলে ডুবে গেলে কি হবে, কোনো পোকামাকড় কামড়ালে কি হবে, কোন বস্তুটি আমাদের জন্য ভালো আর কোন বস্তুটি হতে আমরা আঘাত পেতে পারি, এই সম্পর্কে শিশুর কোনো বাস্তব জ্ঞান থাকে না। শিশু যত বড় হতে থাকে, সে তত বাস্তবমুখী হতে থাকে। কোনটা তার জন্য ভালো আর কোনটা তার জন্য ক্ষতিকারক, এগুলো ধীরে ধীরে বুঝতে শেখে। অর্থাৎ অদসটা ধীরে ধীরে অহমে পরিণত হয়। আগে যদি শিশুটি আগুনে হাত দিতে চাইতো, এখন তার অহম সেটা করতে বারণ করে। কারণ শিশুটির অহম বুঝতে শিখেছে যে আগুনে হাত দিলে তার হাতটি পুড়ে যাবে। অর্থাৎ অদসের পরিণত রূপই হলো অহম। শিশু ক্রমশ বড় হয়। সে তার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক শিক্ষিকার কাছ হতে কিছু নৈতিক শিক্ষা লাভ করে। সে বুঝতে শেখে মিথ্যা কথা বলতে নেই, চুরি করতে নেই, ইত্যাদি ইত্যাদি। আরো একটু বড় হলে সে গল্প, উপন্যাস, সিনেমা, থিয়েটার হতে আরো কিছু নৈতিক শিক্ষা লাভ করে। সে যত বড় হয়, তার চারপাশের পরিবেশ, পরিচিত মানুষজনদের থেকে এবং তার নিজের অভিজ্ঞতা থেকে নানা শিক্ষা অর্জন করে। এইভাবেই গঠিত হয় তার অধিশাস্তা বা সুপারিগো। একে আমরা বিবেক বলেও অভিহিত করতে পারি। অধিশাস্তা সবসময় ভালো কাজ করার জন্য অহমকে উৎসাহিত করে। সে কখনো চায় না এমন কাজ করতে যাতে তার নিজের মানে স্বীয় ব্যক্তির ক্ষতি সাধন হয়। সে এমন কাজ করতে চায় যাতে স্বীয় ব্যক্তির ভবিষ্যৎ সময়টা যেন ভালো কাটে। অর্থাৎ অধিশাস্তা ভবিষ্যতের কথা মাথায় রেখে সব কাজ করার প্রয়াস করে। এই অধিশাস্তাকেই দিমাগ বা মস্তিষ্ক বলে থাকি। আগেই বলেছি, আমরা যা কিছুই করি না কেন তা কেবল অহমই সম্পাদন করে। তাই এখানে অধিশাস্তা কেবল অহমকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। যেমন আগের উদাহরণটি থেকেই বলি, স্টুডেন্টটি পড়তে পড়তে হঠাৎ মোবাইলে রিল দেখতে চাইলো। এই চাওয়াটা হলো অদসের, কিন্তু অদসের কোনো ক্ষমতা নেই সেটা পূরণ করার।
সেটা পূরণ করার ক্ষমতা রয়েছে কেবলমাত্র অহমের কাছে। এদিকে অধিষ্ঠাতা জানে একবার রিল দেখতে বসলে পড়াটার 12টা বেজে যাবে, তার মানে ভবিষ্যতে তার ক্ষতিই হবে। এখন যেহেতু তুমি পড়তে বসেছো, তাই এখন তোমার রিল দেখা উচিত নয়, এটা অনৈতিক ক্রিয়া হবে, এতে তোমারই ক্ষতি হবে, এই কাজটি তুমি করো না, এমন বার্তা বা উপদেশ সে পাঠাবে অহমকে। অহম এই দুইজনার কথাই প্রথমে মন দিয়ে শুনবে, তারপর যার প্রভাব বেশি হবে অহম তার চাহিদাই পূরণ করবে। যদি অদর্শের চাহিদা প্রবল হয় তাহলে অহম পড়া বাদ দিয়ে রিল দেখতে বসে যাবে। আর যদি অধিষ্ঠাতার চাহিদা বা বলা ভালো তার আবেদন বেশি কার্যকরী হয়, তবে অহম মোবাইলের সুইচ অফ করে পড়াতে মনোনিবেশ করবে। অর্থাৎ অদস বা ইড এর কাজ হলো যেভাবেই হোক তাকে আনন্দ লাভ করতে হবে, তার জন্য সে নিজে ধ্বংস হয়ে যাক না কেন। অপরদিকে অধিষ্ঠাতার কাজ হলো যেভাবেই হোক তার ভবিষ্যৎ দিনগুলি যেন শান্তিপূর্ণ হয়, ভবিষ্যতে সে যেন সুখী হতে পারে। তার জন্য যদি বর্তমানে কিছু আত্মত্যাগ করতে হয় তবে সেটা করাই বাঞ্ছনীয়। মানে এখানে অদস একভাবে বললে অতীতের প্রতিনিধিত্ব করে, আর অধিষ্ঠাতা ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। অদস ধ্বংসমূলক প্রবৃত্তি দ্বারা চালিত হয়, অন্যদিকে অধিষ্ঠাতা গঠনমূলক প্রবৃত্তি দ্বারা চালিত হয়। অহম নিরপেক্ষভাবে বর্তমানের প্রতিনিধিত্ব করে। তাই অদস অহমকে পরিচিত করতে পারে, কিন্তু বর্তমানে এসে সে এই কাজটি সম্পাদন করতে পারে না। অপরদিকে অধিষ্ঠাতা অহমকে উৎসাহিত করতে পারে, কিন্তু সেও বর্তমানে এসে সেই কাজটি সম্পন্ন করতে পারে না। তাই বর্তমানে থেকে বর্তমান পরিস্থিতি বিচার করে যে কর্ম সম্পাদন করতে পারে তাকেই বলা হচ্ছে অহম বা ইগো। এখানে অনেকে একটি প্রশ্ন করতে পারে, সেটা হলো অদস যদি অতীতের প্রতিনিধিত্ব করে তাহলে যে মন দীর্ঘ সময় ধরে নানা ষড়যন্ত্র করে নিজের বা অন্যের ক্ষতি সাধন করতে চায় সে মন কি অধিষ্ঠাতা না অদস? অবশ্যই অদস, কারণ অদসের ধর্ম হলো ধ্বংসমূলক প্রবৃত্তির ইচ্ছে পূরণ করা। এতক্ষণের আলোচনা থেকে যা পেলাম সেটা হলো অদস বা ইড হলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়, আর অধিষ্ঠাতা বা সুপার ইগো আমাদের ভবিষ্যতের মঙ্গল সাধনের চেষ্টা করে। অহম বা ইগো এই দুই মনের কথা শোনে এবং অহমের ওপর যার প্রভাব যত বেশি, অহম তার ইচ্ছে পূরণ করে। আপনি হয়তো বলবেন এ তো হলো মোটামুটি থিওরি, বাস্তবে কোন মন কি চাইছে সেটা বুঝবো কি করে? অনেক সময় মনের একই চাওয়া দুই ব্যক্তির কাছে দুই রকম ফল প্রদান করতে দেখা যায়। একটি উদাহরণ দেওয়া যাক। মনে করি এ আর বি দুই বন্ধু, দুজনেই ক্রিকেট খেলতে ভালোবাসে। দুজনেরই ইচ্ছে হয় বড় হয়ে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলার। দুজনেরই মনের কথা শুনে ক্রিকেটের ওপর মনোনিবেশ করলো। ভবিষ্যতে দেখা গেল একজন সত্যি সত্যি ভারতীয় দলে চান্স পেল, আরেকজন রঞ্জি দলেও ঠাঁই পেল না। অথচ তারা দুজনেই মনের কথা শুনে খেলায় মনোনিবেশ করেছিল। তাহলে দুজনের ক্ষেত্রে কেন দুই রকম ফল এলো? দুজনের জন্য কি দুটি আলাদা মন ক্রিয়া করেছে, নাকি একই মন দুজনের ক্ষেত্রে দুই প্রকার ফল প্রদান করেছে? এখানে কোন মনকে আমরা তাদের সাফল্য বা অসাফল্যের জন্য দায়ী করতে পারি? এর সংক্ষিপ্ত উত্তর হলো অদস। বিশদভাবে বললে অদস এবং অধিষ্ঠাতা দু মনই। কিভাবে? আগেই বলেছিলাম, অদস প্লেজার প্রিন্সিপাল ফলো করে চলে, মানে সে সবসময় আনন্দে থাকতে চায়। এ আর বি দুই বন্ধুই ক্রিকেট খেলতে ভালোবাসতো, মানে ক্রিকেট খেলাটা তাদের আনন্দের অনুভূতি প্রদান করত। এ আর বি দুজনেই মনে করলো যেহেতু এটাতে আমরা আনন্দ পাই তাই এই কাজটি করলেই আমি সাফল্য লাভ করব। সুতরাং তারা দুজনেই উঠে পড়ে লাগলো ক্রিকেট খেলতে। হয়তো এই ব্যক্তিটির ক্রিকেট ছাড়া আর অন্য কিছুই ভালো লাগতো না, তাই সে ক্রিকেটের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করলো। তার অধিষ্ঠাতা তাকে সবসময় মনে করালো যে ভবিষ্যতে সাফল্য পেতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করলো, যাতে সে একদিন ভারতীয় দলে খেলতে পারে। অপরদিকে বিয়ের ক্রিকেট খেলাটা তার প্রথম প্রেম হলেও সে অন্য কোনো স্পোর্টস বা অন্য কোনো বিষয়ের ওপর তার ভালো লাগা ছিল, তাই সে ক্রিকেটের ওপরই সম্পূর্ণ ধ্যান দেয়নি। অথবা তার অধিষ্ঠাতা তাকে কঠোর পরিশ্রম করতে বললেও তার অদস তাকে বুঝিয়েছে যে সে তো ক্রিকেটটাকে ভালোবাসে, তার কাছে ভালোবাসাটাই প্রথম। সে ভারতীয় দলেই খেলেও অথবা ক্লাব স্তরে, তার আনন্দ পাওয়াটাই কাম্য, তার জন্য কঠোর পরিশ্রম করার কি দরকার? অর্থাৎ এর ক্ষেত্রে অদসের আনন্দ পাওয়ার যে ইচ্ছেটা ছিল পরবর্তীকালে অধিষ্ঠাতার উৎসাহে তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়।
অপরদিকে বিয়ের ক্ষেত্রে অদোসের ইচ্ছেটাই প্রবল ছিল। তার অধিষ্ঠাতা তুলনামূলকভাবে দুর্বল থাকায় সে সাফল্য থেকে দূরে সরে যায়। স্বামীজি যেটা বলতে চেয়েছেন সেটা হলো, যে কাজটি করতে সবচেয়ে বেশি তুমি আনন্দ পাও সেই কাজটির ওপরেই তুমি ধ্যান দাও, তার জন্য কঠোর পরিশ্রম করো, তবেই সাফল্য আসবে। মানে প্রথমে অদোসের কথা শুনে তার চালিত পথে অগ্রসর হও, তারপর অধিষ্ঠাতার পরামর্শ শুনে কঠোর পরিশ্রম করে সাফল্য লাভ করো। স্বামীজি বাণীর অন্তর্নিহিত অর্থ এটাই। আমরা অনেক সময় নিজেকেই নিজে চিনতে পারি না। কখনো কখনো আমরা এমন সব কাজ করি যেটা নিজেই কখনো কল্পনা করতে পারিনি। তার কারণ কখনো কখনো আমাদের অহমের ওপর অদোসের প্রভাব এতটাই বেড়ে যায় যে আমাদের অহম দুর্বল হয়ে পড়ে। তখন সে নিজেকে আর আয়ত্তে রাখতে পারে না। অবশেষে সে অদোসের ইচ্ছে পূরণ করার জন্য মনোনিবেশ করে, যার ফলে আমরা নানা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখে পড়ি। একইভাবে কখনো কখনো অধিষ্ঠাতা আমাদের অহমের ওপর বেশি প্রভাব খাটাতে সক্ষম হয়। তখন আমরা ভালো কিছু করে থাকি, কিংবা এমন কাজ করি যা ভবিষ্যতে আমাদেরকে সাফল্য বা খ্যাতি লাভ করায়। অর্থাৎ আমরা যদি নিজেদের মনকে চিনতে পারি তাহলে আমরা নিজেদেরকে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে অদোসের প্রভাব যাতে কোনোভাবেই অহমের ওপর জোরদার না হয় এবং আমাদের অধিষ্ঠাতা যেন অধিক শক্তিশালী হয়। এবার প্রশ্ন উঠতে পারে, সেটা কিভাবে করব? আগেই বলেছিলাম যে এই তিনটি কর্মমনের মধ্যে অদোস হলো সবচেয়ে শক্তিশালী। অদোস যেহেতু জন্ম মুহূর্ত থেকেই আমাদের সঙ্গী, তাই তার প্রভাব কম করা সম্ভব নয়। কিন্তু আমরা যদি অধিষ্ঠাতাকে বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অদোসের অনৈতিক চাহিদাগুলিকে অধিষ্ঠাতা যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবে। তখন অহম অদোসের কথা না শুনে অধিষ্ঠাতার নির্দেশিত পথে হাঁটবে। এখন প্রশ্ন উঠতে পারে, সেটা হলো অধিষ্ঠাতাকে কিভাবে শক্তিশালী করা যায়। আগেই বলেছিলাম আমাদের অধিষ্ঠাতা তৈরি হয় চারপাশের পরিবেশ থেকে, অর্থাৎ আমাদের বাবা মা, দাদু ঠাকুরমা, দাদা দিদি, মানে বাড়ির পরিবেশ, তৎপর যে অঞ্চলে বসবাস করি সেখানকার পরিবেশ, তারপর স্কুল কলেজ হতে যে শিক্ষা লাভ করি, তৎপর বন্ধু বান্ধব এবং কর্মক্ষেত্র হতে যে অভিজ্ঞতা লাভ করি, তার মাধ্যমে আমাদের অধিষ্ঠাতা গঠিত হয়। মানে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় ইত্যাদি পার্থক্য বুঝতে পারি। তবে অধিষ্ঠাতাকে শক্তিশালী করার সবচেয়ে সহজ পথ হলো সাহিত্য চর্চা করা, সিনেমার থিয়েটার দেখা, নানা শিল্পকর্ম এবং সমাজসেবার সাথে নিজেকে যুক্ত রাখা। এখনকার অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তেই দেয় না। তাদের ধারণা ছেলেমেয়েরা যত বেশি নম্বর আনতে পারবে আগামী দিনে তারা তত সফল হবে। তাদের কাছে সাফল্য মানে ভালো চাকরি, মোটা মাইনা। এটা খেয়াল করে না যে ছেলে মেয়েগুলি একটা যন্ত্রে পরিণত হচ্ছে, যে যন্ত্রটা কেবল টাকা ইনকাম করতে পারবে কিন্তু ভালো মানুষ হতে পারবে না। সাহিত্য চর্চা বা সিনেমা কেবল মনোরঞ্জন করে না, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই পাঠ্যপুস্তকের বাইরেও অন্য বই পড়া, সিনেমা থিয়েটার দেখা মানে ভবিষ্যৎ নষ্ট নয়, তা আগামী দিনের সঞ্চয় সাধন। বাচ্চার অধিষ্ঠাতা অর্থাৎ সুপার ইগোর বিকাশের জন্য বই এবং সিনেমা খুবই কার্যকরী মাধ্যম। এতে বাচ্চারা না কেবল আনন্দ পায়, তার সাথে নানা জ্ঞান অর্জনও করে নিতে পারে। সবশেষে বলি, আমাদের মন কোন পথে হাঁটবে তা আমাদের মনই ঠিক করে নিতে পারে। আমাদের মনই আমাদের মনকে পরিচালনা করে। সেই আমাদের চরম শত্রু, আবার সেই আমাদের পরম বন্ধু। মনোভূমিতেই মনের চাষ হয়। তাই রামপ্রসাদ বলেছেন, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।